আমাদের আজকের অ্যাডভেঞ্চার বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা। সাথে রয়েছে হোন্ডা এডিবি 160 অ্যাডভেঞ্চার বাইক আর আমার পুরো ফ্যামিলি, অর্থাৎ আমরা তিনজন। এখন ঘড়িতে সময় বিকেল 4টা আর আমরা রওনা হয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে। সেখান থেকে সন্ধ্যা 6টায় একটা লঞ্চ ছেড়ে যায় কুয়াকাটার উদ্দেশ্যে, অর্থাৎ কুয়াকাটা তো যাবে না, সেটা যাবে হচ্ছে কলাপাড়া পর্যন্ত। আর কলাপাড়া থেকে কুয়াকাটার দূরত্ব বেশি না। আমরা বাইকটা নিয়েই লঞ্চে উঠবো। যেহেতু বাইকটা নিয়ে আমরা লঞ্চে উঠবো এবং বাইকটা নিয়ে আমরা ট্যুরটা কমপ্লিট করব, তাই যাওয়ার আগে আমরা বাইকটা ওয়াশ করে নিচ্ছি। বাইকটা ওয়াশ করে আমরা রওনা হয়ে গেলাম সদরঘাটের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় বিকাল 5টা 15 আর মাত্র 45 মিনিটের মধ্যে আমাদেরকে সকল যানজট পাড়ি দিয়ে পৌঁছাতে হবে সদরঘাটে। রাস্তায় আমার বাইকে একটু প্রবলেম হয়েছিল, আর তা না হলে আরেকটু আগেই এই পর্যন্ত পৌঁছায় যেতে পারতাম। এখন জ্যামে দাঁড়ায় আছি, জানি না ঠিক সময় মতো সদরঘাট পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। হয়তো লঞ্চটা ছেড়েও দিতে পারে, আর যদি লঞ্চটা ছেড়ে দেয় তাহলে আমাকে আবার রিটার্ন বাসায় ফিরে যেতে হবে। সদরঘাটের কাছাকাছি এসে আবারও জ্যামে পড়লাম, জানি না কপালে কি আছে। শেষ পর্যন্ত আমরা লঞ্চ ঘাটে পৌঁছাতে পারলাম। আর একজন বলতেছে যে খেপুপাড়া লঞ্চ নাকি আছে, দেখি খেপুপাড়া লঞ্চ পাওয়া যায় কিনা। হ্যাঁ, একটা খেপুপাড়া লঞ্চ দেখা যাচ্ছে, যদিও লঞ্চটা অনেক ছোট। এটাই না, কলাপাড়া খেপুপাড়া আর আছে হ্যাঁ একটাই। হ্যাঁ, যাবো তো খেপুপাড়া। আমরা যখন লঞ্চ ঘাটে পৌঁছাই তখন ঘড়িতে বাজে 5টা 57 আর আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের বাইরে যে পাটাতন দেওয়া থাকে ওঠার জন্য, সেটি তারা উপরে উঠিয়ে নিচ্ছে, অর্থাৎ লঞ্চটি এখনই ছেড়ে দিবে। ঢাকা থেকে প্রতিদিন একটি লঞ্চ খেপুপাড়ার উদ্দেশ্যে রওনা হয়, আর কলাপাড়া এবং খেপুপাড়া মূলত একই জায়গা। লঞ্চ ছেড়ে দেওয়ার আগে আমি বাইকটা লঞ্চে ওঠাতে সক্ষম হই, অর্থাৎ আমাদের আর আজকে বাসায় ফেরত যেতে হচ্ছে না এবং আমাদের লঞ্চ যাত্রা এখানেই শুরু হচ্ছে। ঢাকা থেকে আজ সন্ধ্যা 6টায় লঞ্চ ছেড়ে দিয়ে আগামীকাল সকাল 11:30 নাগাদ কলাপাড়ায় পৌঁছবে। যদিও বাইকটি আমি নিজেই লঞ্চে উঠাই, তারপরে দুজন লোক এসে বাইক উঠানোর পারিশ্রমিক হিসাবে, অর্থাৎ বাইক লঞ্চে ওঠানোর পারিশ্রমিক হিসাবে 200 টাকা দাবি করে। পরে তাদেরকে আমি 100 টাকা দিয়ে বিদায় করি। লঞ্চে আমরা একটি কেবিন ভাড়া নেই, আর এই হচ্ছে সেই কেবিনের অবস্থা। একদম কবুতরের বাসার মতো ছোট্ট একটা কেবিন, যার ভাড়া ওরা আমার কাছ থেকে নিয়েছে 2200 টাকা। এটি মূলত একটি ডাবল কেবিন, এখানে দুজন লোক কোনো রকমে থাকতে পারে। যদিও আমাদের সাথে আমাদের বাচ্চা রয়েছে, তারপরেও এখানেই আমাদেরকে রাত্রি যাপন করতে হবে। এখন আছি ফতুল্লায়। সদরঘাট থেকে ছেড়ে এসে লঞ্চটি ফতুল্লা ঘাটে ভিড়েছে। এখান থেকে হয়তো আরও বেশ কিছু লোকজন লঞ্চে উঠবে। রাতে কেবিনে ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙেই ভোরের এই দৃশ্যটি চোখে পড়ল। নদীর বুক চিরে ভোরের এই স্নিগ্ধ আলোয় লঞ্চটি এগিয়ে চলেছে নতুন কোনো এক ঘাটের উদ্দেশ্যে। নদীপথে ভ্রমণকালে আশেপাশের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো সবারই মন কাড়ে। নতুন একটা ঘাটে এসে পৌঁছলাম, জায়গাটার নাম হাজিরহাট। লঞ্চের ভেতরে এক কাপ চা খেয়ে নিচ্ছি। ইতিমধ্যে আরও একটি ঘাটে এসে লঞ্চটি থামলো। এটি ছিল আউলিয়াপুর লঞ্চ ঘাট। এখন আরও একটি নতুন লঞ্চ ঘাটের সামনে এসে লঞ্চটি থামলো, আর এই লঞ্চ ঘাটের নামটি আমি পড়তে পারছি না, কারণ এর নাম ফলকের উপরে বিভিন্ন রাজনৈতিক ব্যানার বা ফেস্টুন লাগানো রয়েছে। এখন আছি কোরালিয়া লঞ্চ ঘাট। বালিয়াতলি লঞ্চ ঘাট, হয়তো এর পরপরই আমরা পৌঁছে যাব কলাপাড়া লঞ্চ ঘাটে। এখন আমরা সামনে যে লঞ্চ ঘাটটিকে দেখতে পাচ্ছি, এটাই মূলত কলাপাড়া বা খেপুপাড়া লঞ্চ ঘাট, আর এখানেই আমরা নামবো। লঞ্চ থেকে নেমে বাইক স্টার্ট দিয়ে যাত্রা শুরু করলাম। হয়তো এখান থেকে আর 30 মিনিট লাগতে পারে কুয়াকাটা সমুদ্র সৈকতে পৌঁছতে। কুয়াকাটা সমুদ্র সৈকতের আশেপাশে থাকার জন্য বিভিন্ন ধরনের হোটেল রয়েছে। এর আগে আমি একবার আমার ফ্রেন্ডের সাথে এসেছিলাম, তার সাথে এসে আমি যেই হোটেলে ছিলাম, এবারও চিন্তা করলাম আমার ফ্যামিলি সহ আমরা সেই হোটেলেই থাকবো, কারণ এই হোটেলের পরিবেশটা মোটামুটি ভালো। বাজেটের কথা চিন্তা করলে এটি একটি মিড রেঞ্জের বাজেটের হোটেল, কিন্তু অফ সিজন হওয়ায় আমরা একটি ভালো রুম বেশ কম টাকায় এখানে পেয়ে যাই। হোটেলের রুমে সমস্ত জিনিসপত্র রেখে এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে।
এইরকম একটা ভিউ পাওয়ার জন্যই এত দূর থেকে ছুটে আসা। এখানে আসার পরে মনে হচ্ছে যে এই ন্যাচারাল ভিউটা আশা করেছিলাম সেটাই পেয়েছি। আমার মেয়ে রাস্তায় আসতে আসতে বলতেছিল যে সে কোনোভাবেই পানিতে নামবে না। সে আসলে পানিতে নামে কিনা চলুন দেখি। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে সমুদ্রের পানিতে জলকেলিতে মেতে ওঠে। সমুদ্র তার গভীরতা দিয়ে আমাদের এতটাই আকর্ষণ করে যে সেটাকে অগ্রাহ্য করা যায় না। রাতে হোটেলে ঘুমিয়ে পরদিন সকাল 9:30টায় আমরা বের হয়ে পড়ি সমুদ্র পাড়ে ভ্রমণের উদ্দেশ্যে। হোটেল থেকে বাইকে সমুদ্রের দূরত্ব 1 থেকে 1.5 মিনিট। সমুদ্র পাড়ে যাওয়ার আগে আমরা একটি দর্শনীয় জিনিস রাখাইনদের হাতে তৈরি কাঠের নৌকা পরিদর্শন করি। এরপরে বাইকটি নিয়ে আমরা সমুদ্র পাড়ে ঘোরার জন্য বের হয়ে পড়ি। আর বাইকটি নিয়ে সমুদ্র পাড়ে যাওয়ার জন্য আমাদেরকে কিছুটা মেঠো পথ পাড়ি দিতে হচ্ছে। চলে আসলাম সমুদ্র পাড়ে, আর এখানে আমরা বাইক রাইড করব সমুদ্রের স্রোতের সাথে তাল মিলিয়ে। কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘোরাঘুরি শেষে গঙ্গামতি যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রের সাথে সংযুক্ত ছোট্ট একটি খালের উপর দিয়ে আমরা নৌকা পারাপার হচ্ছি। গঙ্গামতি হলো সেই জায়গা যেখান থেকে সূর্যোদয় দেখা যায়। আমরা যখন নৌকার উপরে বাইক সহ মাঝপথে প্রায় চলে গিয়েছি তখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। যেহেতু মাঝপথে বৃষ্টি শুরু হয়ে যায় তাই নৌকার উপর দাঁড়িয়ে ভেজা ছাড়া আর কোনো উপায় আমাদের সামনে খোলা নেই। ওই পারে যাওয়ার সাথে সাথেই বৃষ্টি থেমে যায় আর বাইকগুলো আমরা একে একে নৌকা থেকে নামিয়ে নেই। এখন আমার সামনে নতুন চ্যালেঞ্জ হচ্ছে দুর্গম ভেজা বালিয়াড়ির উপর দিয়ে বাইক চালিয়ে গঙ্গামতি বিচে যাওয়া। এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে উপড়ে যাওয়া গাছ আর তার শেকড়, যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শেষ পর্যন্ত বাইক থেকে নামতে হলো, কারণ বালির উপর দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এখানে এসে আমরা বেশ কিছু লাল কাঁকড়া দেখতে পেলাম এবং সেগুলো ধরার জন্য অনেকক্ষণ চেষ্টা করলাম। লাল কাঁকড়া ধরার ব্যর্থ চেষ্টার পরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করলাম। এরা এই জায়গায় আমাকে তুলতেছে। পা সোজা করে দাও, লম্বা করে দাও, পা লম্বা করে দাও। হ্যাঁ, সামনে এভাবে না। গঙ্গামতি থেকে ফেরত আসার সময় আমরা মেইন রাস্তাটা ইউজ করি, আর এটা ছিল বেরিবাদের উপর দিয়ে একটা নির্মাণাধীন রাস্তা। বিকেলবেলায় আমরা বের হয়ে পড়লাম আরও একটি পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। সে জায়গাটির নাম লেম্বুর বন বা লেবুর বাগান।
আমাদের উদ্দেশ্য সেখানে গিয়ে ফিশ ফ্রাই অর্থাৎ সমুদ্রের মাছ খাবো। সেখানে যারা মাছ বিক্রি করে তারা এরকম প্যাকেজ হিসাবে বিক্রি করে যে একেবারে ভেজে টেজে খাবার জন্য রেডি করে দেয়। এই রাস্তাটা বেড়িবাঁধের উপরে তৈরি একটা নির্মাণাধীন রাস্তা, অর্থাৎ সকালে যে রাস্তা দিয়ে আমরা গঙ্গামতি থেকে ব্যাক করেছি তারই সাথে সংযুক্ত রাস্তা, তবে সেটা ছিল কুয়াকাটা থেকে পূর্ব দিকে আর এটা পশ্চিম দিকে। এদিক দিয়ে বাইক চালানোটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, একদিকে ঢালু আরেকদিকে এবড়ো থেবড়ো মাটির রাস্তা। তবে রাস্তার কাজ সম্পন্ন হয়ে গেলে এটা হবে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রাস্তা। এখানে আসার পর বৃষ্টি শুরু হয়ে যায় আর এখন আমরা মাছের দোকানে এসেছি মাছ কেনার জন্য। এখানে আশেপাশে বেশ কয়েকটি মাছের দোকান রয়েছে যেখান থেকে ইচ্ছে মতো দরদাম করে মাছ কেনা যায়। আর কি আছে? এটা কি সাগরের কোরাল? চিংড়ি না, চিংড়িতে বেশি যাচ্ছে। মাছ দেখো, এই যে লইটা ফ্রাই না, ফ্রাইটা কেমনে করবেন স্যার? বেসন দিয়ে করি আমরা, খুব সুন্দর ফ্রাই হয় স্যার। এইগুলো শোনা খেতে পারেন। আচ্ছা, লইটা ফ্রাইটা কত রাখবেন? এগুলো পারবেন স্যার আপনার 2 পিস নিলে আপনার 200 না 150 টাকা পাবেন। 2 পিস? জি স্যার, 150। এটা 100 টাকা, বুঝলাম। হ্যাঁ, তারপরে কম না স্যার। হ্যাঁ, ওটা কম পাবেন না। আর এগুলো 3 পিস হবে 100 টাকা। আর 100 আর এগুলো 100। আর রূপচাঁদা একটু ছোট বের করেন। ছোটগুলো কত করে? এগুলো করে পার পিস 100 টাকা স্যার। এই 2 পিস 200 ধরে 200 টাকা বানানো সব কমপ্লিট। আচ্ছা, আপনি একটা ইয়া করেন, আপনি রেডি করেন, আমি আপনার বলছি কি কি রেডি করবেন। হ্যাঁ, এটা কি? এটা স্যার বড় না না, এটা পাঁচটা বাঁশপাতা মাছ। হ্যাঁ, বাঁশপাতা মাছ। বাঁশপাতা এটা কিভাবে খায়? ওটা স্যার আমরা ভর্তা করে ফ্রাই করি। ফ্রাই করে খাওয়া যায় না, বলে ফ্রাই করে। আর এটা কেমনে পিস করে স্যার, তারপর ফ্রাই করি। কাটা নাই তো স্যার, একটাই কাটা মাছ খায়। ফ্লেভার অন্যরকম স্যার, খাইলে মন থাকে। এটা কত? এটা পড়বে 200 টাকা স্যার। আর এটা পড়বে আপনার 100 টাকা। সাগর মাছ না স্যার, আপনি দেখেন না, এই যে পুরো লবণ পানি মাছ। চিংড়ি কত করে? লবণ পানি মাছ দেখছেন? এই চিংড়ি কত করে? এটা পড়বে স্যার আপনার 200 টাকা। আর এগুলো পড়বে 150 টাকা বানানো সহ। এটা স্যার লবণ পানি মাছ, এটা কালার পুষ্করিটি নিলে এসে মিল থাকে পুষ্করিটি। এগুলো পড়বে জোড়া 300, আর এগুলো পড়বে আপনার জোড়া 400। যেরকম বেশি স্যার উল্টো উল্টো দাম কি আপনার লড়াই দিলে কামাইবে স্যার। ব্যস্ত আমারও 2 টেবিলে আমরা 5 টাকা পানি সস খাই, 50 টাকা ব্যবসা। মাছের অর্ডার দিয়ে আমরা চলে যাই সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করতে। সমুদ্র পাড়ে অসংখ্য ঝিনুক পড়ে থাকতে দেখে আমরা বেশ অভিভূত হই। সমুদ্রের ঢেউয়ের সাথে এগুলো ভেসে চলে এসেছে কিনারায়। দেখতে যতই সুন্দর হোক, বাস্তবে এগুলো মৃতদেহের খোলস ছাড়া কিছুই না, যার মাংসপিণ্ড থাকে ভেতরে আর কঙ্কাল থাকে দেহের বাইরে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর খাওয়া দাওয়ার মাঝামাঝি পর্যায়ে এসে মনে পড়েছে ক্যামেরা অন করার কথা। সাগর পাড়ে বসে সাগরের মাছ সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে খাচ্ছি। কি যে একটা সুন্দর মুহূর্ত, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এটা ফিল করতে হলে আপনাদের এখানে আসতে হবে। আজকে কুয়াকাটায় শেষ দিন, আজকে সমুদ্রে নামার পালা। সাগর পাড়ে বেড়াতে এসে সাগরে না নামলে ভ্রমণটা কোনোভাবেই পূর্ণতা পায় না, তাই এখন সাগরের পানিতে ঝাপাঝাপি করব। কুয়াকাটায় শেষ সূর্যাস্ত দেখার জন্য আমরা চলে যাই সানসেট পয়েন্টে, আর এখান থেকে আমরা সূর্যাস্ত উপভোগ করি। আজকেই আমাদের কুয়াকাটায় শেষ রাত্রি যাপন। আগামীকাল আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, অর্থাৎ এখন আমরা ঢাকার পথে। এখান থেকে আমরা কলাপাড়ার লঞ্চে যাচ্ছি না, কারণ কলাপাড়ার লঞ্চটা আসলে ততটা মানসম্পন্ন নয়, যার জন্য আমরা এখান থেকে সোজা পটুয়াখালী যাব এবং পটুয়াখালী থেকে লঞ্চে উঠে আমরা সদরঘাট চলে যাব। চলে আসলাম পটুয়াখালী লঞ্চ টার্মিনালে। এখানে যে লঞ্চটি দেখা যাচ্ছে এই লঞ্চটিতেই আমরা ঢাকায় যাব। দেখা হবে অন্য কোনো অ্যাডভেঞ্চার ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।